প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রিপন আলী বরাবরের মতোই তোমাদের সামনে আবার হাজির হয়েছি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং দেখবে, আশা করি ভালো লাগবে। প্রথমে আমরা চলে যাই, আজকে আমরা কি পড়াবো। প্রথমে দুটো ছবি দেখি। এখানে আমরা দুটো ছবি দিয়েছি, দেখতে পাচ্ছি একের অধিক কক্ষপথ, কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে, ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাচ্ছে। এই জিনিসগুলোর উপর বেস করে আমরা আজকে কি পড়তে যাচ্ছি আসলে একটু দেখে নেই। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, আমরা নিশ্চয়ই কোনো একটা বিজ্ঞানীর মডেল পড়তে যাচ্ছি। সেটা হলো আজকের আলোচনার বিষয়, বিজ্ঞানী বোরের পরমাণুর মডেল। বিজ্ঞানী বোর 1911 সালে একটি মতবাদ দিয়েছিল যে নির্দিষ্ট কতগুলি কক্ষপথে ইলেকট্রন ঘুরবে এবং কয়েকটা নির্দিষ্ট করে সে মতবাদের কথা বলেছে, যেমন শক্তিস্তর বিষয়ক, বিকিরণ বিষয়ক, এছাড়া কৌণিক ভরবেগ বিষয়ক। তাই আমরা আজকে বোর মডেল থেকে কি শিখব পাঠটা ঘোষণা করি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো, প্রিয় শিক্ষার্থী, বোর পরমাণু মডেল এবং এর সীমাবদ্ধতা। এই পাঠ থেকে তোমরা কি কি শিখতে পারবে একটু শিক্ষণফলটা দেখে নেই, যে বোর পরমাণু মডেল কি এবং এর ত্রুটিগুলি। এত সুন্দর করে মডেল রচনা করার পরেও বিজ্ঞানী বোরের কিছু সীমাবদ্ধতা, লিমিট আছে, সেগুলি সম্পর্কে আজকে আমরা জানতে পারবো। এছাড়াও আরেকটা মডেল তার পাশাপাশি 2 বছর পরে 1913 সালে বিজ্ঞানী রাদারফোর্ড দিয়েছেন। আমরা পরবর্তী ক্লাসে এটা আলোচনা করব। রাদারফোর্ডের সাথে বোর পরমাণু মডেলের তুলনা করতে পারবে যদি তোমরা দুটোই শিখো। তাহলে প্রথমে আমরা চলে যাই বোর পরমাণু মডেল। তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানী বোরের ছবি। বিজ্ঞানী বোর, নিলস বোর, পুরো নামটা হলো নিলস বোর, 1911 সালে একটি মডেল দিয়েছিল। সে 3টি কথা বলেছে। কি কথা 3টা আমরা একটু দেখে নেই। বিজ্ঞানী বোর বলেছে শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, মানে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারদিকে যে ঘুরবে, কিভাবে ঘুরবে, কেমন করে ঘুরবে, কতগুলি শক্তি স্তরের কথা বলেছে সে। 2 নম্বর বলছে কৌণিক ভরবেগে প্রত্যেকটা কক্ষপথকে সে কোয়ান্টামিত করেছে, সেটা আমরা শিখব। 3 নম্বর হচ্ছে শক্তির শোষণ ও বিকিরণ বিষয়ক মতবাদ। শক্তির শোষণ ও বিকিরণ বিষয়ক, অর্থাৎ ইলেকট্রনগুলি নিম্ন থেকে উচ্চ, উচ্চ থেকে নিম্ন গেলে কি হয়, কিভাবে ইলেকট্রনটি স্থানান্তর হচ্ছে, ধাপান্তরিত হচ্ছে, এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত শিখব। তাহলে প্রথমে আমরা চলে আসি নাম্বার 1, শক্তি স্তর বিষয়ক মতবাদ। প্রথমে আমরা কয়েকটা শক্তি স্তর দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলি আছে এবং কিভাবে কেমন করে থাকবে আমরা আজকে শিখব। শক্তি স্তরকে প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা প্রকাশ করে আমরা জানি, আগের ক্লাসে পড়ছি। এখন প্রথম শক্তি স্তরকে n এর মান 1 ধরা হয়েছে। দ্বিতীয় শক্তি স্তর তাহলে কী হবে, n এর মান 2 হবে। তৃতীয় শক্তি স্তর হলে n এর মান কী হবে, 3 হবে। চতুর্থ হলে n এর মান কী হবে, 4 হবে। আবার প্রতিটা কক্ষপথে কতগুলি ইলেকট্রন ঘুরবে এটাও সে বলছে যে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন ঘুরতে পারবে এবং প্রতিটি কক্ষপথকে সে ইংরেজি ক্যাপিটাল লেটার KLMN দ্বারা প্রকাশ করছে। আমরা দেখে নেই প্রিয় শিক্ষার্থী, সবাই একটু খেয়াল করো যে কক্ষপথে ইলেকট্রনগুলি কীভাবে নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে, এটা একটু দেখি। এভাবে ঘুরতে থাকে। যখন একটি কক্ষপথে ইলেকট্রন ঘুরবে তখন সেটাকে বলা হবে শক্তি স্তর বা সেল বা অরবিট। আর কতগুলি ইলেকট্রন ঘুরবে এটা আগে বলছি 2n²। এখানে ইংরেজি অক্ষর প্রথম শক্তি স্তরকে K দ্বারা, দ্বিতীয় শক্তি স্তর L দ্বারা এবং তৃতীয় শক্তি স্তর M দ্বারা, চতুর্থ শক্তি স্তর N দ্বারা প্রকাশ করছে। তাহলে শক্তি স্তর সম্পর্কে সে বলছিল, যেটা রাদারফোর্ড বলে নাই। রাদারফোর্ড শুধু বলছে ইলেকট্রন নিউক্লিয়াস চারদিকে ঘুরতে থাকবে, কিন্তু কতগুলি কিভাবে ঘুরবে এই সম্পর্কে বিজ্ঞানী বোর এই জিনিসটা ক্লিয়ার করছে যে নির্দিষ্ট কতগুলি কক্ষপথে ইলেকট্রন ঘুরতে পারবে, কতগুলি শব্দটা বলছে। তাহলে এরপরে আমরা দ্বিতীয় কথায় তার চলে যাই, যে কৌণিক ভরবেগ বিষয়ক সম্পর্কিত সে একটা কথা বলছে, যে একটা কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরে প্রতিটি কক্ষপথকে সে কোয়ান্টামিত করছে ns/2s² দ্বারা। তো প্রতিটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগ হলো mvr = ns/2s²। এখানে প্রত্যেকটি পদের ব্যাখ্যা আমরা দিয়েছি, যেমন m হলো ইলেকট্রনের ভর। ইলেকট্রনটা যে ঘুরতেছে তার ভর কতটুকু আমরা জানি, ইলেকট্রনের ভর আছে 9.11 × 10⁻28 গ্রাম। এভাবে ইলেকট্রনটা ঘুরতেছে, সেটা আমরা অ্যানিমেশন আকারে দেখানোর চেষ্টা করছি কিভাবে ঘুরতেছে। এছাড়াও ভি হলো বৃত্তাকার পথে ইলেকট্রনের কৌণিক বা রৈখিক বেগ, ভেলোসিটি। বৃত্তাকার পথে ইলেকট্রনের রৈখিক বেগ
কত বেগে ইলেকট্রনটা ঘুরতেছে কক্ষপথে সেটা এখানে ভি দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো ইলেকট্রনের ঘূর্ণনের বেগটা দেখানোর চেষ্টা করা হয়েছে ভি। এছাড়াও আমরা জানি যে কক্ষপথের যে রেডিয়াস ব্যাসার্ধ আছে আর, সেটা আর দ্বারা প্রকাশ করছে, এই যে আর হলো এইটুকু, এখানে আর দেখানো হচ্ছে, এই যে আর। এছাড়াও প্ল্যাঙ্কের ধ্রুবক এইচ, এখানে এইচ দেখতে পাচ্ছি আমরা সমীকরণে, এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবকের একটা মান আছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এটা হলো দুইটা এককে আছে এসআই এবং সিজিএস, আর একটা মান হলো এখানে 10⁻27 হলে সেটা হবে সিজিএস এককে। তাহলে এসআই এককে দেওয়া হয়েছে, আর এন হলো পূর্ণ সংখ্যা 1 2 3 ইত্যাদি। এরপরে আমরা আসি শক্তির শোষণ এবং বিকিরণ বিষয়ক মতবাদ। আমরা এখানে একটা চিত্র দিয়েছি যে ইলেকট্রনটা উচ্চতর শক্তি স্তর হতে নিম্নতরে আসতেছে। ইলেকট্রন যদি এরকম ধাপান্তরিত হয় তাহলে বর্ণালী রেখার সৃষ্টি হয়, সেটাই আমরা আজকে দেখব এখানে অ্যানিমেশন আকারে। যেটা নিউক্লিয়াসের বাইরে একটা কক্ষপথ দেখানো হচ্ছে। কক্ষপথ থেকে এবার ইলেকট্রন কিভাবে নিম্ন থেকে উচ্চ, প্রথমে খেয়াল করি প্রিয় শিক্ষার্থী যে ইলেকট্রন প্রথমে নিম্ন থেকে উচ্চতে যাবে, এরো চিহ্ন দ্বারা দেখালো ইলেকট্রনটা যাচ্ছে। তোমরা খেয়াল করো যে নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তি শোষণ হয়, সেটাই আমরা দেখতেছি এখানে। একটু খেয়াল করি ভালো করে যে ইলেকট্রনটি প্রথমে নিম্ন শক্তি স্তর থেকে যে উচ্চতে যাচ্ছে। যদি নিম্ন থেকে এভাবে উচ্চতে যায় তাহলে শক্তির শোষণ হবে। আবার যদি উচ্চ থেকে নিম্নতে যায়, এখানে খেয়াল করো, তাহলে বিকিরণ হবে। ইলেকট্রনটা আমি দেখানোর চেষ্টা করছি এখানে, যে ইলেকট্রন লাল চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে যে ইলেকট্রন উচ্চ থেকে নিম্নতে যাচ্ছে, সে শক্তির বিকিরণ। এখানেও একটা দেখানো হয়েছে যে ইলেকট্রনটা ধাপান্তরের ফলে একটা ফোটন অর্থাৎ আলোর কণা বা শক্তি বের হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই তোমরা শোষণ এবং বিকিরণ কি বুঝে গেছো, যে শোষণ হলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চতে যাবে, আর নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তি শোষণ হয়। শোষণ হলে কি হয়, ইলেকট্রনটা উপরে যায়। আর যদি বিকিরণ হয় তাহলে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা নিম্নতে আসবে, এর ফলে বর্ণালী রেখা সৃষ্টি হয়। এটা কে বলছে, বিজ্ঞানী বোর বলছে। তাহলে বোরের মডেল অনুসারে আমরা দেখলাম যে শক্তি স্তর এখানে দুটো আছে, একটা নিম্ন একটা উচ্চ। নিম্ন শক্তি স্তর যদি E1 হয়, উচ্চ যদি E2 হয়, তাহলে শক্তির পার্থক্য হবে এইচ নিউ। এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউ হলো এখানে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি। এছাড়াও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর পরমাণু মডেল এত সুন্দর করে তিনটি কথা বলছে, তারপরে এর কিছু ত্রুটি রয়ে গেছে। এই ত্রুটিগুলি আমরা দেখব, যেমন অনেক ইলেকট্রন, বহু ইলেকট্রনের ক্ষেত্রে কিভাবে নিউক্লিয়াসের চারদিকে কক্ষপথে প্রদক্ষিণ করবে বা ঘুরবে, এ সম্পর্কে বিজ্ঞানী বোরও ক্লিয়ার করে নাই। অনেকগুলি ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে তখন এ সম্পর্কে বিস্তারিত কোনো ব্যাখ্যা এই মডেলে দেওয়া নেই। দ্বিতীয় কথা বলছে, বর্ণালীতে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা, অর্থাৎ একটি পরমাণুর জন্য একটি রেখা পাওয়ার কথা ছিল। সূক্ষ্ম অণুবীক্ষণ যন্ত্র দ্বারা পরীক্ষা করে দেখা গেছে একটি জায়গায়, এখানে যেমন দেখানো হয়েছে, একটি রেখা পাওয়ার কথা ছিল কিন্তু একটি জায়গায় অনেকগুলি রেখা পাওয়া যাচ্ছে, পরবর্তীতে দেখা গেছে। 3 নম্বরে বলা হয়েছে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ। বিজ্ঞানী হাইজেনবার্গ বলছে যে প্রতিটি ইলেকট্রনের দুটো জিনিস আছে, একটা অবস্থান আর গতিবেগ। একটা নির্ণয় করা গেলে আরেকটার মান ইনফিনিটি হয়, অসীম হয়। কিন্তু বিজ্ঞানী বোর বলছে দুটি একসাথে নির্ণয় করে ফেলছে, অবস্থান এবং তার গতিবেগ, যেটি কখনো সম্ভব নয়। এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমরা জানি। 4 নম্বরে বলা হয়েছে যে ইলেকট্রন কক্ষপথের বৃত্তাকার ধরা হয়েছে। আসলে কক্ষপথগুলি উপবৃত্তাকারও হয়। পরবর্তীতে আমরা যখন সমারফিল্ডের মতবাদ পড়ব, সেখানে এটা ক্লিয়ার করছে যে বৃত্তাকার ছাড়া উপবৃত্তাকার কক্ষপথ আছে, সেখানেও ইলেকট্রন প্রদক্ষিণ করে। সো রাদারফোর্ডের এখানে একটা সীমাবদ্ধতা ধরা পড়ছে। তাহলে আমরা আজকে বোর পরমাণু মডেল পড়ছি, হ্যাঁ, রাদারফোর্ডের সাথে একটু তুলনা করছি। বোর পরমাণু মডেল পড়ে কতটুকু শিখছি আমরা একটু মূল্যায়নে যাব। তোমরা আশা করি এগুলি এখন উত্তর দিতে পারবে। যেমন কৌণিক ভরবেগ কী, সবাই আশা করি পারবে, যে আমরা বলছিলাম প্রতিটি কক্ষপথকে সে কোয়ান্টামিত করছে। দ্বিতীয় মূল্যায়নে আমরা রাখছি শক্তির সম্পর্কিত মতবাদটি, কার মতবাদ। তৃতীয় প্রশ্নে আমরা রাখছি শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত কথাটা, এটা কে বলেছে, কার মতবাদ এটা। এছাড়াও আমরা তোমাদের বাসায় যেন তোমরা অনুশীলন করতে পারো, এই জন্য আমরা একটা উদ্দীপক আকারে একটা ছোট্ট প্রশ্ন রাখছি। দুটো চিত্র দেওয়া আছে, দিয়ে এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে ক ও খ এর কোন মডেলটি প্রমাণের গঠন হিসাবে অধিক তোমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হবে। তুমি 5টি বাক্য লিখবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো বোর পরমাণু মডেল। আরেকটু বইটা ভালো করে রিডিং পড়লে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। আমরা পরবর্তীতে আবার রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, নিরাপদে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।